আজকে প্রথম তোমাদের ইতিহাস থেকে একটা ক্লাস করানো হবে, চতুর্থ শ্রেণীর দেশে দেশে সাম্রাজ্য। ধাতু হিসাবে লোহা ব্যবহারের কথা আগে তোমরা জেনেছো, আগের চ্যাপ্টারগুলোয় বলা হয়েছে লোহার গুরুত্বের কথা। সত্যি কথা বলতে কি, লোহা আবিষ্কার ও ব্যবহার মানুষের ইতিহাসের এক বিরাট পরিবর্তন এনেছিল। লোহার শক্ত ও মজবুত অস্ত্রশস্ত্র, তলোয়ার, বল্লম প্রভৃতি হাতে নিয়ে বিভিন্ন গোষ্ঠীর নেতারা অন্য গোষ্ঠীর ওপর ঝাঁপিয়ে পড়ল। দুই পক্ষে যুদ্ধ হলো, একদল জিতল, অন্য দল হারল। যারা হারল তাদের জমি জমা, গরু বাছুর সব কিছু দখল করে নিল জয়ী দল। পরাজিত গোষ্ঠী মানুষকে ধরে এনে তার দাস করল। সব জায়গায় এভাবে যুদ্ধ চলতে থাকলো। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপর আধিপত্য বিস্তার করে শক্তিশালী হলো। জয়ী গোষ্ঠী ক্ষমতাবান হয়ে আবার অন্য গোষ্ঠীর ওপর আক্রমণ চালালো। এদের এলাকা বড় হলো এবং কর্তৃত্ব আরও বেড়ে গেল। এভাবে গড়ে উঠল রাজ্য। রাজ্যের রাজা থেকে গোষ্ঠীর প্রধান রাজা হলো। রাজার কাছে অস্ত্র ভাণ্ডার, সম্পদের ভাণ্ডার। রাজা সবচেয়ে বেশি ধনী, তার ক্ষমতা অনেক। সেখানে তার হাতে সেনাদল, তিনি রাজ্যের সর্বেসর্বা। রাজা এবার অন্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। সেই একই পদ্ধতি। যুদ্ধে জিতলে রাজা রাজ্যের আয়তন বেড়ে গেল, তিনি আরও শক্তিশালী হলেন। এভাবে রাজ্য জয় করতে করতে রাজার রাজ্য বেড়ে হলো সাম্রাজ্য। রাজা হলেন সাম্রাজ্যের কর্তা, তিনি হলেন সম্রাট। রাজ্য সাম্রাজ্য, রাজ্য বা সাম্রাজ্য শুধু তৈরি করলেই হয় না। রাজ্য বা সাম্রাজ্যের সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয়। এর জন্য একদল মন্ত্রী পরিষদ, সেনাপতি, বিচারক এবং আমলা এইসব গঠন হলো। মন্ত্রী পরিষদের অনেক মন্ত্রী থাকতেন, তারা সব বিষয়ে রাজা বা সম্রাটকে পরামর্শ দিতেন। একজন ছিলেন প্রধানমন্ত্রী, তিনি প্রধান পরামর্শদাতা। সেনাপতি ছিলেন সেনাদলের প্রধান। বিচারক সাম্রাজ্যের বিচার কাজকর্ম দেখতেন, তারা বিচার করতেন এবং অপরাধীকে শাস্তি দিতেন। আমলারা মন্ত্রী পরিষদকে সাহায্য করতেন। সম্রাটের অধীনে চাষের জমি ছিল প্রচুর। যারা জমি চাষ করত তাদের কর বা খাজনা দিতে হতো। সম্রাটের একার পক্ষে বিরাট সাম্রাজ্যের খাজনা আদায় করা সম্ভব ছিল না। এ কাজের দায়িত্ব দেয়া হলো জমিদারদের। সম্রাটের সঙ্গে তাদের চুক্তি হতো। সম্রাটের জমির একটা বিরাট অংশ তাদের দেয়া হতো। শর্ত ছিল যে তারা নির্দিষ্ট পরিমাণ কর সম্রাটের হাতে তুলে দেবেন। সম্রাট কোনো যুদ্ধে গেলে তারা সেই সেনা পাঠিয়ে সম্রাটকে সাহায্য করবেন। জমিদাররা সেই অঞ্চলে শাসন করতেন, সেই অঞ্চলের আইন কানুন রক্ষা করতেন। এজন্য তাদের অধীনে সেনাপতি ছিল। জমিদার সেই জমি আবার ছোট জমিদারদের দিতেন, তাদের সঙ্গে জমিদারের চুক্তি হতো। একেবারে নিচে ছিল কৃষক বা ভূমিদাসরা, তারা জমি চাষ করত। কর বাকি পড়লে তাদের নানা রকম শাস্তি দেওয়া হতো। সম্রাট বা রাজা অন্য কোনো সাম্রাজ্যের বা রাজ্যের সঙ্গে যুদ্ধে জয়ী হলে তারা সবসময় সেই রাজ্য দখল করতেন না। পরাজিত রাজার সঙ্গে অনেক সময় তারা চুক্তিতে আবদ্ধ হতেন, সেই রাজ্য স্বাধীনতা ভোগ করতেন। বিনিময়ে তারা সম্রাটকে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ কর দিতেন। এই রাজ্যগুলিকে বলা হতো করদ রাজ্য। আবার অনেক সময় বিভিন্ন পরাজিত কোনো রাজ্য জয়ী রাজার অধীনে থাকত, সেই রাজ্যের নিয়মকানুন পরাজিত রাজ্যকে মেনে চলতে হতো। এই ধরনের বিভিন্ন পরাজিত রাজ্যকে বলা হতো উপনিবেশ। এইভাবে সারা পৃথিবীতে সাম্রাজ্য গড়ে ওঠে। প্রথম গড়ে ওঠে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাজ্য, রাজ্য থেকে সাম্রাজ্য এবং করদ রাজ্য, উপনিবেশ গড়ে উঠেছিল। ধীরে ধীরে তৈরি হলো মন্ত্রী, সেনাপতি, বিচারক, জমিদার, দাস, ভূমিদাস। এবার আমরা কিছু বড় বড় সাম্রাজ্য নিয়ে পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব।